আপনি গিয়ে জানলেন যে আপনার হাজবেন্ড তার এক্স ওয়াইফের কাছে? হ্যাঁ, তারপরে একটা বিয়ে করছে। আবার তিন নাম্বারটা করছে? হ্যাঁ, জি। তারপরে লাইকি থেকে একটা বিয়ে করছে। 4 তারপরে আমি 5 মানে তারপরে জানতে পারলাম যে সে আরো বিলে অগণিত বিয়ে সে করছে। এটা আমি তখন জানতে পাই। কিন্তু তার ফ্যামিলিতে আমি একটা কথাই বলছি যে দেখেন, আমি তো আপনার সাথে সবসময় কথা বলছি। আপনি জানতেন সেকেন্ড বিয়ে 3 বাচ্চা, পরে দেখলেন বাচ্চা 3টা কিন্তু বিয়ে 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। এবং সে তার প্রথম স্ত্রীর কাছে গিয়ে রইছে। হ্যাঁ, তার মামা তার মা তার বোন বললো তার বিয়ের কোনো বিলে ঠিক ঠিকানা নাই, কিন্তু এই 5টার খবর তারা বলতে পারে। তারা 5টা জানে, কিন্তু কয়টা টোটাল কেউ জানে না। না। আল্লাহ, কোন দেশে বাস করি। আপনাদের পরিচয় কোত্থেকে? আমাদের হচ্ছে ফেসবুকের মাধ্যমে। সে আমাকে বিভিন্নভাবে উপকার করছে। কিরকম উপকার করছে? যেমন টাকা পয়সা দিয়ে। আপনি তার কাছ থেকে টাকা নিলেন কেন? কারণ ভাইয়া আমি তখন খুবই অসহায় ছিলাম। আমার 2টা বাচ্চা ছিল, তাদেরকে চালানো ভরণ করাটা আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেছিল। হইলো, কিন্তু আপনি একজন যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, প্রবাসী একজন, তার কাছে আপনি টাকা কেন নেবেন? না ভাইয়া, এটা কি কোনোভাবে যায়? একটা না এটা হচ্ছে হচ্ছে কি, এটা কিন্তু সরাসরি না, এটা হচ্ছে আস্তে আস্তে। কি রকম বলেন? যখন সে আমার একটা ভালো একটা বন্ধু হইলো, হওয়ার পরে সে আমার বিষয়গুলো সব জানলো। আমি কিন্তু তার কাছে কখনো ভাইয়া টাকা চাইনি। আপনি বলছেন যে টাকা পাঠান, এটা লাগবে ওটা লাগবে। না কখনো। তাইলে সে হুট করে টাকা পাঠাবে কেমনে? ভাইয়া আমার যখন সে সমস্যাগুলো দেখতো তখন সে নিজ থেকে পাঠাইতো। এবং আপনি কেন সেটা নিবেন? ভাইয়া আমি নিব কেন? যখন মানুষ আসলে খুব অভাবে থাকে, সে তো জানেনি অভাব মানেই স্বভাব খারাপ। আপনি জানুয়ারি থেকে তার সাথে কথা বলতেছেন? তার সাথে কথা বলতেছি জানুয়ারি থেকে। হ্যাঁ, আর ডিভোর্স হচ্ছে কোন মাসে? এপ্রিলের 5 তারিখে। আচ্ছা, তাইলে তো আপনার জন্য আরো বেশি কঠিন না? যে আমি সবেমাত্র ডিভোর্স হয়েছে একটা কেস, আমি আহত একটা মানুষ, আমার জন্য তো পরের লাইফ শুরু করা আরো বেশি কঠিন, আরো বেশি যাচাই বাছাই আমি করব। আপনি বুঝেন আমারে আমি ভুল বলতেছি? কোরআন শরীফ ধরে এটা সেটা বলছে, তো যার জন্য আমি তাকে অনেকটাই বিশ্বাস করছি ভাইয়া। সত্যি কথা, উনি 1-2 মাস এখানে ছিল। 1-2 মাস কোথায় ছিল? এই যে আমার ভাইয়ের বাসায় ছিল। আপনি কোথায় ছিলেন? আমিও ছিলাম। আপনি তার বাসায় ওঠেন নাই কেন? তার বাসায় উঠি নাই, সে তখন নিতে চায় না ভাইয়া আমাকে। এখনো তো নেয় নেই আইসে। সুস্থ? আমি মনে হয় না সুস্থ। আমি সত্যি ভাইয়া মানসিকভাবে সুস্থ না। আমারও তো সেটা লাগতেছে না। আপনি জানেন আমি 12 তারিখ থেকে এই পর্যন্ত ভাত খাই না। কিন্তু আপনি একটা ছেলেকে বিয়ে করলেন, বিয়ে করে আপনি নিজের ভাইয়ের বাসায় উঠাইলেন। পৃথিবীতে কে করে কাম? বোনরে বিয়ে দিয়ে দুলাভাইয়ের বাসায় পাঠাবে, এটাই তো নিয়ম, যে তোরা তোদের মতো সংসার কর, আল্লাহ তোদের ভালো রাখুক। আপনি উল্টা জামাই নিয়ে আসলেন। এবং তখন ওই 2 মাসে আপনি ঘুরতে গেলেন না নিজের শ্বশুর বাড়ি? না। কেন? আমি ওই যে উনি বললো যে এখন না, পরে জানাবো, বিষয়টা এখন জানাইলে সবাই অন্যরকম রিয়েক্ট করবে, তুমি আমারে বিশ্বাস করো না। না করি না, করবো কেন করবো? তোমার বাসা, তুমি আমার মার পেটে জন্মাইছো না আমার খালার পেটে জন্মাইছো? এখন আমি নিজে অনেকটা বুঝতে পারছি, কারণ আমি তো এইভাবে করে আমি বুঝতে পারিনি ভাইয়া যে ওর আসলে মিষ্টি কথায় যে এতটা ছিল। বললো তাড়াহুড়া করে বাসে উঠাই দিয়ে সে আমাকে 10,000 টাকা দিচ্ছে। তে বলছে রেখে এটা রাখো, আমি আসতেছি। 1 দিন 2 দিন হয়ে গেল, তাও কোনো খোঁজ খবর নাই। আমি তো এখানে কান্নাকাটি, খাওয়া দাওয়া। জামাই কোথায় গেল হঠাৎ করে? তারা বলতেছে তাদের কাছে নাই। তার মার কাছে ফোন দিয়ে কান্না করি, তার বোনের কাছে ফোন দিয়ে কান্না করি যে আপু কি হইলো, কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই যে তোমার কাছে ছিল, আমরা তোমার নামে মামলা করে দিতে পারি, এই কথা বলতেছে। যেহেতু আপনার হাজবেন্ড নাই, সো তারা আপনাকে দায়িত্ব নেবেন, এটা খুব রিয়ালিটি, এটা বাস্তব। কিন্তু ভাইয়া আমার তো কাগজপত্র আছে। থানায় যান, আপনি ওর বাসায় যেতে পারেন না? ওর বাসায় যাইতে পারবেন আপনার জামাই যখন আপনাকে জামাই সামনে আছে, তখন কি আপনি শ্বশুর শাশুড়ি ধরতে পারবেন যে আপনি এটা বিচার করে দেন? তাও তারা বাধ্য না, কারণ বিয়ের আগে আপনি জান নাই তার বাপ মার কাছে অনুমতি দিতে। কিন্তু আমি আমার চাচার ছেলেরে বিয়ে করব, আপনি অনুমতি আছে কিনা? আমি যখন বিয়ে হওয়ার পরে তাকে বাদ দেন ভাই, তুমি তো বিসমিল্লাহতে নষ্ট করে ফেললা। বিয়ের আগে তুমি বাপ মার কাছে জিজ্ঞেস করবে না? এটা কেমন কথা বোন? আমি একটা ছেলেরে বিয়ে করতেছি, আমি জানি না শুনে যে 5টা বিয়ে বাড়াইলো। হ্যাঁ, আমি যদি আসতাম, আমি যদি জিজ্ঞেস করতাম এই ছেলে কেমন, যে কেউ বলে দিত। গ্রামের মানুষ কোনদিন বিয়ে নিয়ে মিথ্যা বলে না, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। আপু কি নাম আপনার? শামসুন নাহার রেখা। রেখা, জি। ওকে রেখা, আপনি বলছিলেন যে আপনি
চরমভাবে প্রতারিত হয়েছেন একজন প্রবাসীর দ্বারা। জি। প্রবাসীদের সম্পর্কে তো আমাদের ধারণা যে তারা খুব কষ্ট করেন, দেশের জন্য কাজ করছেন, কিন্তু ভালোবেসে বিয়ে করে একজন প্রবাসীর দ্বারা প্রতারিত হলেন, ব্যাপারটা একটু খুলে বলেন বোন, কেমন করে হলো? ভাইয়া এটা হচ্ছে উনি আমাকে বিয়ে করছে। কত সালে? এটা হচ্ছে 2025-এ। আপনাদের পরিচয় কোত্থেকে? আমাদের হচ্ছে ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয়। কত সালে কথা শুরু হলো? এটা 2025-ই। তারপরে কথা শুরু হওয়ার পরে তার সাথে আমার এভাবে 6 মাস কথা হয়েছে। সে আমাকে বিভিন্নভাবে উপকার করছে। কিরকম উপকার করছে? যেমন টাকা পয়সা দিয়ে। আপনি তার কাছ থেকে টাকা নিলেন কেন? কারণ ভাইয়া আমি তখন খুবই অসহায় ছিলাম। মানে আমার একটা বিয়ে, মানে আমি একটা ফ্যামিলিতে ছিলাম, আমার 2টা বাচ্চা ছিল, তাদেরকে চালানো, ভরণ করাটা আমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেছিল। হইলো, কিন্তু আপনি একজন যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, প্রবাসী একজন, তার কাছে আপনি টাকা কেন নেবেন? না ভাইয়া, এটা কি কোনোভাবে যায়? একটা না না অচেনা না, মানুষের কাছে আমি টাকা এটা নিচ্ছি? হচ্ছে কি, এটা কিন্তু সরাসরি না, এটা হচ্ছে কিরকম? আস্তে 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 আস্তে। কিরকম বলেন? যখন সে আমার একটা ভালো একটা বন্ধু হইলো, হওয়ার পরে সে আমার বিষয়গুলো সব জানলো। আমি কিন্তু তার কাছে কখনো ভাইয়া টাকা চাইনি। আপনি বলছেন যে টাকা পাঠান, এটা লাগবে ওটা লাগবে। না না না, কখনো। তাইলে সে হুট করে টাকা পাঠাবে কেমনে? ভাইয়া আমার যখন সে সমস্যাগুলো দেখতো তখন সে নিজ থেকে পাঠাইতো। এবং আপনি কেন সেটা নিবেন? ভাইয়া আমি নিব কেন? যখন মানুষ আসলে খুব অভাবে থাকে, সে তো জানেনি অভাব মানেই স্বভাব খারাপ। মানে এটা একটা সাধারণ বোন চিন্তা করেন যে আমি চিনি না জানি না একজনের কাছ থেকে আমি টাকা নিব, এটা তো না হয় ভাই, না। সে আমাকে সহসায় হুট করে টাকা দেয়নি। উনি হচ্ছে আগে আমার সাথে ভালোভাবে কথা বলছে, আমার সাথে মিশছে। কতদিন তো আপনি দেখেন নাই তাকে, সে আপনার রক্তের কোনো আত্মীয় না, ইভেন সে আগে থেকেও পরিচিত না। না ভাই, ফোনে ফেসবুকে কথা হচ্ছে, আপনার দুঃখের কথা শুনে সে আপনাকে টাকা দিছে, এবং এটা তো নেওয়ার কথা না বোন। কোনো স্বাভাবিক সুস্থ ভদ্র মহিলা নিবে না। ভাইয়া আমি নিছি, যেটা নিছি আমি সেটা স্বীকার করি। কত টাকা নিছেন আপনি তার কাছ থেকে? সে আমাকে এরকম 10,000 দিত, এরকম দিত। এই 1.5 বছরে কত দিছে? 1.5 বছরে এভাবে আমার সাথে তার বিয়ে হয়েছে, এক বছর হয়ে আসছে। এই বিয়ের আগের কথা বলেন? বিয়ের আগে হচ্ছে আপনার এরকম ভাবেই দিছে। কত সব মিলায় কত? এই 10,000 করেই দিছে। তাহলে মনে করেন 5 মাস 6 মাস যদি তার সাথে আমার সম্পর্ক থাকে, 70,000 টাকা হয়তো মনে করেন 50 বা 40 এরকম দিছে। ও আচ্ছা, এরকম টাকা, ঠিক আছে আগান। তাহলে আপনি তারপরে বিয়ে পর্যন্ত কেমনে গেল বোন? বিয়ে সে দুবাই থেকে আসছিল। উনি দুবাই থাকতেন? উনি দুবাই থাকতেন। উনি দুবাই থেকে আসার পরে তার সাথে আমার বিয়ে হয়েছে। কিভাবে হলো? মানে ততদিন আপনাদের প্রেম হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রস্তাব কি সে দিছেন, আপনি দিছেন? না না, কখনোই না, সে দিছে। সে দিছে? হ্যাঁ, আমি চাইছিলামই না। যে তাকে আমি বিয়ের ঠিক 2 দিন আগেও বলছি যে আপনি ভাবেন, দেখেন যে আমি তো একটা অসহায় মানুষ, যেহেতু আমার 2টা বাচ্চা আছে, বেবি আছে 2জন। হ্যাঁ, তো সেহেতু আপনি একটু ভাবেন। কিন্তু সেও কিন্তু বিবাহিত। ওনার? হ্যাঁ, উনিও বিবাহিত, ওনারও বাচ্চা আছে, ওনার 3টা বাচ্চা। বিবাহিত না ডিভোর্সি? ডিভোর্সি। ওকে, মানে আপনি যে সময় বিয়ে করছেন সে সময় ওনার বউ নাই ওনার ঘরে? না, উনি আমাকে ডকুমেন্টস দেখাইছে, তার বউকে সে ছাড়ছে। ছাড়ার পরে সে যে 2 বারে মানে ইউনিয়ন পরিষদ হোক বা আপনার মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে সে টাকাগুলো দিছে। মানে তখন তার কোনো বউ ছিল না। আন্ডারস্টুড, ঠিক আছে। তাহলে আপনাদের 2 দিন আসার 2 দিন আগে আপনি তাকে বলছেন যে আমাকে বিয়ে করবে কিনা চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলেন? সে তখন বলছে যে না, আমি চাই যে তুমি যেরকমই হও না কেন, তুমি যাই হও না কেন, আমি তোমার সাথে সংসার করতে চাই, এবং আমি তোমাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে চাই। এটা সে আমাকে বলছে। তো যাই হোক, তার সাথে আমার আগস্টের 15 তারিখে, গত বছরের আগস্টের 15 তারিখে তার সাথে আমার বিয়ে হয়। কিভাবে হলো? এটা হচ্ছে সাভারে আপনার কাজীর মাধ্যমে। উনি দেশে আসছে কবে? উনি আসছে হচ্ছে তাহলে মনে করেন 2-3 দিন আগে আসছে। ধরলাম 11 তারিখে আসছে। হ্যাঁ, 15 তারিখে আপনাদের বিয়ে হলো? হ্যাঁ হ্যাঁ। 11 তারিখে এসছে, 15 তারিখে বিয়ে হলো। কোথায় বিয়ে হয়েছে? এটা হচ্ছে সাভারে উপজেলায়। সাভারে উপজেলা? ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে সিলেট। সিলেট? তাহলে সাভারে কেন বিয়ে করতে হলো? ভাইয়া এইখানে হচ্ছে কি আমার ভাইয়ের বাসায় উঠাতে, এর জন্য ওখানে আমরা বিয়েটা করছি। সে বলছে উনি এসে আপনার ভাইয়ের বাসায় উঠছে? ইন্টারেস্টিং। মানে আমার কিন্তু একবারও তাকে কিন্তু মানে এই যে প্রতারণা করবে, এগুলা করবে, এটার কোনো কিছু মনে হয় না। কেন জানেন? তার পরিবারের প্রত্যেকজনের নাম্বার আমাকে দিছিল, এবং তার ফ্যামিলির যে অ্যাড্রেসগুলা সেগুলো পর্যন্ত সে আমাকে দিছিল, এবং সেই অ্যাড্রেসে আপনারা গিয়েছিলেন? আমি তখন যাইনি, তখন তাকে আমি বিশ্বাস করছি। ওয়েট,
আপনি একজনকে বিয়ে করতেছেন যে যার বাসায়ও আপনি যান নাই? না না না। কেন? কিন্তু তাদের ফ্যামিলিতে তার মার সাথে আমি কথা বলতাম, তার পরিবারের সবার সাথে কথা বলতাম। আমারে বুঝান, আপনি তো বিয়ে করবেন হ্যাঁ। তার সাথে সংসার করবেন, হ্যাঁ, আপনি দেখবেন না তার বাড়ি কোথায়? সে প্রথমে চাইছিল না, যে বলে কি যে এটা পরিবারকে না জানানোর জন্য। কেন? সেটা তো আমি আমার মাথার ভিতরে তখন এগুলা কাজ করে নাই ভাইয়া, সত্যি কথা যেটা। কিন্তু আপনি তো ভাই কিশোরী না, আপনি 2 বাচ্চার মা, আপনি আরেকটা নতুন বিয়ে করবেন, আপনি দেখবেন না ছেলের বাসায় আরো 2-3টা বউ আছে কিনা, অনেক কোনো পাপ কম করে এসে কিনা, জেল জরিমানা আছে কিনা, দেখবেন ভাইয়া না? আমি ওগুলা না, আসলে সত্যি কথা বলতে কি তার ইয়ের ভিতরে কেমন কি যে পড়ে গেছে আমি তাও জানি না, বুঝছেন। আপনার বড় ভাই আছে, ছোট ভাই আছে? আমার বড় ভাই আছে, কেউ এটাতে রাজি ছিল না। তারা বলে নাই যে একবার গ্রামে যাওয়া উচিত? তারা এটার কোনো সম্বন্ধে জানতোই না। আপনি বলেনও নাই? না, আমার ছোট বোন জানতো। আর হচ্ছে সত্যি কথা ভাইয়া, আপনি আমার এটা বুঝান, আমি একটা মেয়ে, আমি 2 বাচ্চার মা, আমি আরেকটা 3 বাচ্চার বাপরে বিয়ে করতেছি এবং তার বাড়িতে আমি খোঁজ নেব না, এটা কোন ধরনের স্বাভাবিক ব্যবহার? ভাই আমি ওর মার সাথে কথা বলতাম তো, যার জন্য ফোনের ওই পাশে ওর মা না ভাড়া করা মহিলা না পানের না। দোকানদার, কে জানে হইলো? না মা। আপনি মা বলতেছেন মা, কিন্তু আপনি তো দেখে আসেন নাই, না দেখে আসি। তাহলে আপনি কেমনে বিয়ে করলেন? আমি না সত্যি তাকে অনেক বিশ্বাস করছিলাম। আমি বিশ্বাস করেন বোন, এসব শুনলে আমার মানে মাথা কাজ করে না, যে আমি একটা 2 বাচ্চার মা, 3 বাচ্চার বাপরে 2টা মিলে 5 বাচ্চা সংসার করতে যাচ্ছে, আমি দেখলাম না ওর ঘর ভাইয়া, আছে, বর আসলে আছে না, ও গ্রামে কি করে আমার বেড়াইছে? সে মানসিকভাবে বড়িচোর কিনা? ভাইয়া আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছিলাম, কথা বলছেন। কখন ভেঙে বললেন আপনি? কারণ হচ্ছে যে আমার তার সাথে বিয়ের কথা চলতেছে, এর মধ্যে ভেঙে পড়া কি আসলো? না, আমার তো মনে করেন 3 মাস ডিভোর্সের পরপরই তার সাথে আমার বিয়ে, কথা বুঝছেন। 3 মাস ডিভোর্সের পরে কোথায় বিয়ে হয়? আপনি জানুয়ারি থেকে তার সাথে কথা বলতেছেন? তার সাথে কথা বলতেছি জানুয়ারি থেকে। হ্যাঁ, আর ডিভোর্স হচ্ছে কোন মাসে? আমার হচ্ছে ডিভোর্স হয়েছে হচ্ছে মনে হয় আপনার এপ্রিলের 5 তারিখে। আচ্ছা, তাইলে তো আপনার জন্য আরো বেশি কঠিন না, যে আমি সবেমাত্র ডিভোর্স হয়েছে একটা কেস, আমি আহত একটা মানুষ, আমার জন্য তো পরের লাইফ শুরু করা আরো বেশি কঠিন, আরো বেশি যাচাই বাছাই আমি করব। আপনি ভাইয়া, বুঝান আমারে, আমি উনি ভুল বলতেছি কিনা? কোরআন শরীফ ধরে এটা সেটা বলছে তো, যার জন্য আমি তাকে অনেকটাই বিশ্বাস করছি ভাইয়া, আল্লাহ মাফ করুন। সত্যি কথা। আল্লাহ মাফ করো, আগান, তারপরে আগান। মানে আপনার এই পর্যন্ত আমরা নিশ্চিত হলাম যে আপনি বিয়ে করতেছেন, তার বাড়িতে কেউ জানে না, আপনি তার বাসায় যান নাই, খোঁজ নেন নাই, ছেলে প্রতিবন্ধী, ছেলে চোর ডাকাত গুন্ডা, কিছু জানেন না, আপনি সেই মিষ্টি মিষ্টি কথা কইছে শুনে বিয়ে করে ফেললেন। হ্যাঁ এটা ওকে, ঠিক। বিয়ে হইলো, তার সেই দিনের ঘটনা থেকে। তারপরে উনি 1-2 মাস এখানে ছিল, 1-2 মাস কোথায় ছিল? এই যে আমার ভাইয়ের বাসায় ছিল। আপনি কোথায় ছিলেন? আমিও ছিলাম। আপনি তার বাসায় ওঠেন নাই কেন? তার বাসায় উঠি নাই, সে তখন নিতে চায় নাই ভাইয়া আমাকে, এখনো তো নেয় নাই আপনি আইসে। সুস্থ? আমি মনে হয় না সুস্থ, আমি সত্যি ভাইয়া মানসিকভাবে সুস্থ না। আমারও তো সেটা লাগতেছে না। আপনি জানেন আমি 12 তারিখ থেকে এই পর্যন্ত ভাত খাই না। এটা ভালো, এটা ওজন কমবে, কিন্তু কিন্তু আপনি একটা ছেলেকে বিয়ে করলেন, বিয়ে করে আপনি নিজের ভাইয়ের বাসায় উঠাইলেন। পৃথিবীতে কে করে কাম? বোনরে বিয়ে দিয়ে দুলাভাইয়ের বাসায় পাঠাবে, এটাই তো নিয়ম, যে তোরা তোদের মতো সংসার কর, আল্লাহ তোদের ভালো রাখুক। আপনি উল্টা জামাই নিয়ে আসলেন, এবং তখনও ওই 2 মাসে আপনি ঘুরতে গেলেন না নিজের শ্বশুর বাড়ি? না না না। কেন? আমি ওই যে উনি বললো যে এখন না, পরে জানাবো, বিষয়টা এখন জানাইলে সবাই অন্যরকম রিয়েক্ট করবে, তুমি আমারে বিশ্বাস করো না, না, আমাকে করি না। trust করো না। করবো কেন করবো? আমি তোমার তো- বাসা, তুমি আমার মার পেটে জন্মাইছো না আমার খালার পেটে জন্মাইছো? আমি ভাইয়া, তোমায় চিনি। এখন আমি নিজে অনেকটা বুঝতে পারছি, কারণ আমি তো এইভাবে করে আমি বুঝতে পারি না ভাইয়া যে ওর আসলে মিষ্টি কথায় যে এতটা ছিল। সত্যি আগান, কথা তারপরে না। আগান। যে মানুষটা আমাকে সবসময় নামাজের জন্য, ভালোভাবে চলাফেরার জন্য সবসময় আমাকে বলে, সে চলে যাওয়ার পরে আমরা কন্টিনিউ ভিডিও কল। কোথায় চলে যাওয়ার পরে? উনি যখন দুবাই চলে গেলেন, কতদিন থেকে গেল? এই তো 1 থেকে 1.5 মাস এরকম এই হবে। টোটাল টাইম আপনার ভাইয়ের বাসায়? হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে, মানে তার কোনো বাসা ভাড়াও লাগলো না ব্যাপারটা? না 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 আপনার বাসায় থাকতে না, সে থাকছে? খরচ করছে, সে খরচ করে না এমন কোনো কথা নাই, খরচ করছে, হ্যাঁ, সে খরচ করে। তারপরে এখন উনি চলে গেছে, চলে যাওয়ার পরে আমরা সবসময় ভিডিও কলে থাকতাম 24 যাওয়া ঘন্টা। পর্যন্ত সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ, যাওয়ার পরে তারপরে আসছে, আবার তো আসছে সে। আসতেছে মানে হ্যাঁ। যতদিন প্রথম এসে বিয়ে করে
বিদেশ গেল, এই পর্যন্ত সম্পর্ক ভালো? হ্যাঁ, সম্পর্ক ভালো। আমাকে ঢাকায় থাকতে বললো, মানে ঢাকায় থাকতে দেয় নাই, বলছে যে তুমি একটা মেয়ে কখনো বাহিরে শিফট থাকতে পারে না। কেন, উনি আসার আগে তো আপনি ঢাকায় সেফ ছিলেনই? না, তখন আমি বগুড়ায় ছিলাম। বগুড়া থেকে এখানে আসছি, তার সাথে আমার বিয়ের আর পরে। বেবি দুইজন কই? হ্যাঁ, বেবি দুইজন কই? আমার কাছে আছে, বাচ্চা কাচ্চা আমার কাছে আছে। জি, তারপরে এখন হচ্ছে আমি বললো যে তুমি চাঁদপুরে থাকো তোমার বাবা মার কাছে, ওখানে তুমি সেফটি থাকবা, যা লাগে আমি তোমাকে দিব। গেল ভাইয়া, সত্যি কথা বলতে সে আমাকে সবকিছু দিছে। কতদিন পর্যন্ত? আপনার এ আসা পর্যন্ত ঠিকঠাক এ আসছে, মানে ওই যাওয়ার পরে আবার আসছে? হ্যাঁ। এই যে কতদিন পরে আসছে? আপনার হচ্ছে এই যে জুলাইয়ের 2 তারিখে আসছে। জুলাই, মানে আমরা যে মাসে শুট করতে চাই জুলাই 2 তারিখে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ। এবং এ পর্যন্ত সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে খারাপটা হইলো কই? খারাপটা হইলো ভাইয়া কোথায়, উনি ওই যে আমাকে যখন গাড়িতে উঠাই দিল। কোত্থেকে কি হইলো এটা আমি অফেয়ারে শুনছি, মানুষ শুনে নাই, ওইখান থেকে আসে। আচ্ছা, এটা হচ্ছে যে উনি দুবাই থেকে আমাকে নক দিছে 30 তারিখে। মানে আমরা তো এমনি 30 জুন? হ্যাঁ, 30 জুলাই। জুলাই, না, জুন হয়। জুন, ঠিকই বলছেন। জুন হয়, 30 জুন। উনি আমাকে বলতেছে, রেখা আমি তো বাংলাদেশে আসতে চাইতেছি, তুমি কি বলো? আমি বলতেছি তুমি আসবা, এটা তো অবশ্যই আমি খুশির খবর। এবং তখন সে বলছিল তার আগ পর্যন্ত বলছে সে আমাকে বাড়িতে নিয়ে যাবে, বলছে রেখা চলাফেরা মানে এই যে এই 1.5 বছরে আপনি বাড়িতে যান নাই? না 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 না, যাইনি। কিন্তু তাদের সাথে যোগাযোগ করছি, আমার মাধ্যমে সে টাকা পাঠাইছে তাদের কাছে। মানে তাদের সাথে আমি একদিন তর্কাতর্কিও হয়েছে এগুলা নিয়ে কিছু বিষয়। মানে হুট করে ওর বোন আমাকে টিকটকে লিখছে যে কাকে ভাবি বলবো, মানে ওর যে ওয়াইফ ছিল ওনাদেরকে নাকি বলে কখনো সে ভাবি বলে ডাকতো না, ওর বোন। মানে এতটা, মানে ওর বোনেদের জন্য ওর সংসার টিকে না, এই ধরনের কথাটা আমি শুনছি। তো আমি বলছি যে একটা সংসারে যদি বোনরা সব সময় থাকে, মানে পাশের ফ্ল্যাটে থাকে হচ্ছে বোন, মানে তাদের নিজেদের বাড়ি এক ফ্ল্যাটে তারা থাকে, এক ফ্ল্যাটে বোন থাকে, এই সংসার জীবনে। হ্যাঁ, এইখানে সমস্যা থাকে। পৃথিবীর কোন সংসার যেই সংসারে ভাই বউ এক পাশের ফ্ল্যাটে নিজের বোন জামাই থাকে, জীবনে সংসারে শান্তি থাকবে। তো ভাইয়া এইভাবে করে তাদের সংসারটা গেছে। সে বলছে যে আমার সংসারটা গেছে এরকম। তার ওয়াইফের সম্পর্কেও বলছে, খারাপ ভালো অনেক কথা বলছে, খারাপ ভালো অনেক কথাই বলছে। কিন্তু ভাই আমি তার 3টা সন্তানের কথা কিন্তু শুনছি। এটা পরে আমি বলি বিষয়টা। সে হচ্ছে আমাকে বলছে, বলার পরে আমি বলতেছি আচ্ছা তুমি আসো। তো উনি বলতেছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি 1 তারিখে ঢাকায় এসে পড়ো। আসলাম। ভাইয়ের বাসা না এয়ারপোর্টে আসার কথা বলছিল। উনি চাইছিল কি এখান থেকে সরাসরি ইয়েতে যাওয়ার জন্য, কক্সবাজার যাওয়ার জন্য। আপনার হাজবেন্ড ওয়াইফ ঘুরতে যাবে? হ্যাঁ, ঘুরতে যাবে। তো তখন সে বলল যে না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, তাহলে একটা কাজ করি চলো। তা আমার ভাইয়ের বাসায় আমি বললামই তো, আমার ভাইয়ের বাসায় এসি নাই, যে তাকে থাকার মতন ওই পরিবেশটা আমরা দিতে পারবো না। তো দুবাইয়ের মানুষ তো এসিতে থেকে অভ্যস্ত। তো এখন সে হচ্ছে পরে আমরা ওই সাভারি স্ট্যান্ডেই, আপনার কি নামটা, হ্যাঁ যে কোনো একটা, ওখানে আমরা ছিলাম 4 দিন। জি। ওখান থেকে আবার ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে আপনার কক্সবাজারের উদ্দেশ্যে ওখানে গেলাম। ভালো। আপনার বেবিরা কি সাথে ছিল? না 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 না, আচ্ছা, শুধু আপনারা দুইজন? হ্যাঁ, আমরা দুইজনই। তো মানে আমার ছেলেটা পরীক্ষা দিতে গেছে বগুড়ায়। আর হচ্ছে এখন মনে করো ওনার চলাফেরায় বা তার কথাবার্তায় আমি কিন্তু কখনো প্রতারণার কিছু দেখিনি। কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে। যেমন আমার ছোট বোন দুষ্টামি করে বলছে, তো বলতেছে যে তোরে কি দিছে দুলা ভাই। তখন আমি বললাম, মানে দুষ্টামি করলাম যে আমাদের তো বাসর ঘর হয় না, বাসর ঘর হইলে না মানুষ একটা জিনিস গিফট দিবে, তাই না, এই ধরনের একটা কথা বললাম। পরে বলতেছে এটা কোনো কথা, আমার হাজবেন্ড আমার এইটা দিছে, তোরে কি দিছে। তো এই কথাটা বলছে। আর না, সে এক পর্যায়ে রাগ হয়ে গেছে, সে খুব রাগ করে বলতেছে হ্যাঁ আমি কি বাহিরে, মানে খারাপভাবে বলছে যে এটা করছি, যে আমি এটা দিব, আমি এখন ইয়েতে যাব, ইউরোপে আবার নতুন করে যাব, এখন যদি আমি টাকা পয়সা করে, মানে সে তার মতন করে বলছে। আমি শুধু তার কথাগুলা হজম করছে। আমার কাছে খারাপ লাগছে যে সে তো ইচ্ছা করলে একটা জিনিস আমাকে দিতে পারতো ওখান থেকে, 5 টাকার জিনিসও যদি দেয়, হ্যাঁ দিতে পারতো। ভাইয়া আমি আপনাকে দেখাবো, আমার কাছে আছে কিছু জিনিস। আর সে আমার কাছে মানে 50 টাকার 3টা নোট চাইছে, আমি তাকে দিছি। সেটা তার সাথে প্রথম পরিচয় হওয়াতে সে আমার কাছে চাইছে। তো 50 টাকার বলতেছে, 50 টাকার কসকসা নোট তোমার কাছ থেকে চাই।
তো আমি ওইটা সেই সময় কিনে রাখছি। আমার অনেক অভাব গেছে, কিন্তু আমি কখনো ওই টাকাটা নষ্ট করিনি, ওর জন্য রেখে দিছি। আর হচ্ছে ও আমাকে কাতারে 3টা নোট দিছিল, ওই কাতারের নোট 2টা আমি ওইটা পরবর্তীতে আমি ওকে ফেরত দিয়ে দিছি। ও ওই নোটগুলো ছিঁড়ে ফেলছে, আমার যে 50 টাকার নোটগুলো। আমি বলছি তুমি এটা কেন করলা, আমি তো তোমার মানি ব্যাগে দিছি, তুমি এটা ছিঁড়লা কেন? আমি একটু কষ্ট পাইছি। যাই হোক, তো উনি আমাকে কিছু দেয় নাই, বলতে সে বাহির থেকে নিয়ে আসছে কিছু ড্রাই ফ্রুট আর হচ্ছে কিছু চকলেট, এগুলাই। আর হচ্ছে সে আমার জন্য একটা হেয়ার ড্রাই নিয়ে আসছে, আর একটা হচ্ছে আপনার চুল সোজা করার স্ট্রেট মেশিন, ওইটা নিয়ে আসছে। আর তার বাচ্চাদের জন্য চকলেট, মানে এটাকে 2 ভাগ করছে, আর তার 2 বোনের জন্য 2টা ট্যাঙ্কের মানে নিয়ে আসছে। এই কয়টা জিনিসই সে নিয়ে আসছে। তো ভাইয়া আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, আমার কিছু নাই, আমি তো অবশ্যই, সে আমাকে নিজে থেকে দিতে চাইছে। সে নিজে বলছে যে দেখো রেখা, আমি তোমাকে এই জিনিসটা দিব, তো তোমার তো এই জিনিসটা নাই, তাহলে অমুক জিনিসটা আমি তোমাকে দিব। তা আমি মনে মনে দেখি যে মানে ওইটাই দেখি যে আমি সবাইকে বলছি যে আমার হাজব্যান্ড আমাকে এটা দিবে, এটা তো সবাই বলে। তো তখন সে কি করলো, আমাকে ইমিটেশনের একটা গলার পরায় দিল, বুঝছেন। সেটা আমার কাছে খারাপ লাগেও আমি চুপ, মানে তাকে কিছু বলি নাই তখন। তো যাই হোক, তখন বলি নাই। এটা আমরা কক্সবাজার যখন 6 তারিখে চলে গেলাম, যখন 12 তারিখে সে আমাকে বলল যে আমি চলে যাব, আমি ঠিক 1 থেকে 1.5 মাসের ভিতরে যদি আমরা কক্সবাজার না আসতাম তাহলে তোমাদের বাসায়ই যাইতাম। আর কক্সবাজার যেহেতু আসছি, টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, আমার তো বাহিরে যাইতে হবে, হ্যাঁ এখন তো তোমাকে নেওয়া সম্ভব না, পরে আমি তোমাকে নিয়ে যাব নে, তুমি এখন বাসায় যাও। তা আমি বলছি যে তুমি যে আসছো, আমাদের বাড়ির সবাই তো জানে, তো গ্রামের বাড়ি না, সবাই জানলে সবাই তো দেখতেই চাবে যে জামাই আসবে, জামাইকে দেখবে। এতদিন ধরে জামাইরে খালি ভিডিও কলই সবাই দেখে, সবাই তো অবশ্যই দেখতে চাবে, তাই না? তো এখন হচ্ছে সে আমাকে বুঝাইছে, আমি ওই কান্নাকাটি করতেছি, আমার ভিতরে অনেক কিছু কাজ করতেছে যে সে যে আসছে, সে এমন কোনো জিনিসও আমার জন্য নিয়ে আসে নাই। বা একটা হাজব্যান্ড তার ওয়াইফকে ভালোবেসে অনেক কিছু দিতে পারে, অনেক কিছু লুকোচুরি জিনিস থাকতে পারে, ওই জিনিসটাও সে আমাকে দিল না। সে কক্সবাজারে 150 টাকার স্যান্ডেল আমাকে সে কিনে দিল, 2টা জামা 2 পিস কিনে দিল, এইটাই। আর তাছাড়া সে কিন্তু আমাকে তেমন একটা কিছু কিনে দেয় নাই। মানে তার বিষয়গুলোতে আমি আস্তে আস্তে কেমন যেন একটা মানে খারাপ লাগা কাজ করতেছে। তারপরও ভাবি যে স্বামী, সে 2 টাকার জিনিস দিলেও আমার স্বামী, আর না দিলেও সে আমার স্বামী। তো এখন 12 তারিখ থেকে আমি কিন্তু টোটালে খাবার খাই না, সেও আমার সাথে খায় না। তো যখন আমি দেখলাম যে না, সে খায় না, তখন আমি সকালবেলা 13 তারিখে সকালবেলা তার সাথে আমি নাস্তা খাইতে গিয়েছি। নাস্তা খাওয়া দাওয়া করে আমাকে আবার বিজে একটু ঘুরাই নিয়ে আসলো। আসার পরে আমাদের 12টা কততে জানি গাড়ি ছিল, 12টার পরে গাড়ি ছিল, 1টা বেজে গেছে। তো তখন আমি আবার যে আমরা সন্ধ্যার আগে আগে গেছি, তো যে আমি এমনি শুয়ে আছি, আমি তার সাথে কথা বলতেছি না, আমার খুব রাগ উঠতেছে, গুছাইতেছিও না। সে কি করলো, তার পিছনে একটা স্কুল ব্যাগ ছিল, ওই স্কুল ব্যাগ করে সে আমাকে যে জিনিসগুলা দিবে সেগুলা দিতেছে, আর তার ট্রলিটা আছে, কথা বুঝছেন ভাইয়া। তো ওগুলা দিতেছে। তো আমি সত্যি কথা বলতে কি, আমি একটু তার সাথে খারাপ বিহেভ করছি। সেটা হচ্ছে যে বলতেছে উঠবা, তো আমি উঠছি, উঠে আমি পা দিয়ে লাথি দিয়েই বলছি, আমি বলছি কি, এটা কি আমার বিয়ের লেদার দিছো তুমি আমাকে, এটা আমার বিয়ের দিছো? আচ্ছা তুমি তো আমারে বলছিলা যে তুমি আসার পরে এটা করবা ওইটা করবা, তো তুমি আমাকে, আমি তো খুব রজনীগন্ধা ফুলটা খুব পছন্দ করি, তুমি একটা ফুল আমারে কিনে দিতা, একটা ফুল কিনে দিয়া বলতা রেখা আমি তো তোমাকে 1000টা দিতে পারি না, একটা দিছি, এটা বলতা। তুমি আপনার জন্য 10 পয়সা সে খরচ করে নাই, 10 পয়সা এই যে আমরা যে ঘুরতেছি এটাই কথা বুঝছেন, মানে যে বইয়ের জন্য খরচ করে সেটা কোনো খরচ সে বাহির থেকে একটা জিনিস যে নিয়ে আসবে সেটাতে মানে ওখান থেকে আমার একটু ডাউট, কেমন যেন একটা ডাউট। তারপরও ভাবি যে না, তার টাকা খরচ করলে তার হচ্ছে সে দুবাই যেতে, মানে ইউরোপ কান্ট্রিতে যেতে পারবে না, এটা ভাবি। কিন্তু আসলে তো এগুলো সব ঝুট। তো
আমি যখন এক পর্যায়ে রাগারাগি করতেছি তখন সে এসে আমার গলায় এভাবে চিপ দিয়ে ধরছে রাগারাগি করে। হোটেলের মধ্যে সে আমার গলায় চিপ দিয়ে ধরছে আর ব্লেজ শার্ট রাখার যে ইয়েগুলা থাকে না ওগুলা দিয়ে আমাকে এই জায়গায় বাড়ি মারছে। ঠিক আছে, সে আমাকে এটাও বলছে যে মানে আগে বলছে যে তোমাদের পক্ষে কি সম্ভব আমাকে ইউরোপ যাওয়ার জন্য টাকা দেওয়ার? তোমাদের পক্ষে সম্ভব? হ্যাঁ, যে আমি তোমাকে এখানে নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব, এটা নিয়ে যাব, ওইটা করব, তোমার পক্ষে কি সম্ভব? তো ভাইয়া এটা আমার পক্ষে তো সম্ভব না, সে তো জানি, সে তো জেনে বুঝি তো আর আমি কেন দিব? আমি কেন দিব? যৌতুক আমি কেন দিব? এটা তো বিশেষ করে সে আমাকে যৌতুক নামক জায়গাটায় কিন্তু সে আমাকে এখানে একটা বাড়ি মারছে, গলায় চিবিদেরা ধরছে, এভাবে ধরছে। আমি বলছি কি তুই আমাকে মাইনে ফেলবি? মাইনে ফেল, আমি এখান থেকে যাব না, এখানেই থাকবো। তুমি আমার জন্য কি করলা বলো? আমি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি বাড়িতেও যাইতেছো না, তুমি মানুষ তো জিজ্ঞেস করবে কি দিছে, জামাই আসে দিলাও না, এমন একটা কিছু দিলা না যাকে আমি বলবো যে এই জিনিসটা আমাকে দিছে। বাদ দেন দেওয়ার কথা, যদি গ্রামে গিয়ে জিজ্ঞেস করে জামাই কই রে, কি বলবেন? হ্যাঁ, কি বলবো? তখন ভাইয়া সে কি করলো, তাৎক্ষণিকভাবে তার নিজের মাথায় নিজে বাইরাবাড়ি শুরু করলো, অনেক জোরে জোরে বাইরে। তখন আমার খুব খারাপ লাগলো বিষয়টা, যে আসলে আমার উচিত ছিল 10 তারিখে দুবাই চলে যাওয়া। এই কথাটা সে বলল। বলার পরে আমার পরে দেখি যে সে নিজে থেকে আবার নিজেকে কন্ট্রোল করলো, করে আমার বলতেছে দেখো রেখা, তুমি সবাইকে বুঝিয়ে বলবা কি যে ও একটু সমস্যা আছে, ও আসবে, তুমি আমার উপর বিশ্বাস করো না। তারপরে চলে আসলেন ওদিনে? হ্যাঁ, তারপরে আমরা চলে আসলাম। ওর বড় বোন রাতে আমাকে কল দিল যে রেখা, ওর কোনো খোঁজ খবর আছে? তো ও আমাকে পাশ থেকে বলে দিল যে বলো যে না, ওর মোবাইলের সমস্যা, ও এর জন্য যোগাযোগ করতে পারে না। কয় ভাই, তার বড় বোন আবার বলতেছে যে ভাই আমার এরকম হয়ে গেছে যে যোগাযোগ করতে পারতেছে না, কোনো সিম থাকলে তো সেই সিমে থেকে তো যোগাযোগ করতে পারে। তো আমার কাছে খারাপ লাগছে, আম্মা অসুস্থ, আমিও অসুস্থ, এগুলো বলতেছে। তা কল কাটার পরে আমি বলতেছি তুমি এরকম করতেছো কিসের জন্য? আমি সবসময় তার বাবা মার ঠিক রাখারটা চেষ্টা করি। ঢাকায় নামার পরের কাহিনী বলেন। ঢাকায় ফেরার পরেরটুকু বলেন। এই ঢাকায় হচ্ছে আপনার 14 তারিখে আমি গুলিস্তানে আসলাম, ওনার সাথে একসাথে আসলাম। সব ঠিকঠাক ছিল তখন পর্যন্ত? হ্যাঁ, তখন পর্যন্ত কোনো ঝগড়াঝাটি নাই, সব ক্লিন। এই যে এতটুকুই ঝগড়া ছিল আমাদের ভিতরে। তারপরে সে আমাকে কি করলো, তাড়াহুড়া করে বাসে উঠাই দিয়ে সে আমাকে 10,000 টাকা দিচ্ছে। তে বলছে রেখে এটা রাখো, আমি আসতেছি আর আমি তোমাকে কল দিতেছি। কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে চাঁদপুর মতলব থানায়, আর উনি যাচ্ছে হচ্ছে সিলেট, মানে ওনার গ্রামের বাড়ি। হ্যাঁ, ওনার গ্রামের বাড়ি বিয়ানী বাজার। তো ওখানে যাচ্ছে। তো ভাইয়া আমি বাসায় গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে ঘুমাইছি। ঘুম থেকে উঠে ওর ভাইকে বলার পরে ওর ভাই বলতেছে আসে না 1টা 2টা 3টা। তা আমি ভাবলাম তাইলে হয়তো গাড়ি পায় নাই, হয়তো নাইটের গাড়িতে যাবে, তাহলে দিনে পৌঁছাবে। 11টা 12টা দেখেছে না, তাও কোনো খোঁজ খবর নাই। 1 দিন 2 দিন হয়ে গেল। আমি তো এখানে কান্নাকাটি, খাওয়া দাওয়া, জামাই কোথায় গেল হঠাৎ করে। তারা বলতেছে তাদের কাছে নাই। তার মার কাছে ফোন দিয়ে কান্না করি, তার বোনের কাছে ফোন দিয়ে কান্না করি যে আপু কি হইলো, কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই যে তোমার কাছে ছিল, আমরা তোমার নামে মামলা করে দিতে পারি, এই কথা বলতেছে। তার মধ্যে ভাই আপু আপনি মামলা করেন, যা ইচ্ছা তাই করেন, আমার এটা নিয়ে কোনো কিছু নাই। আমার যদি একা যদি মাইরাও ফেলে তাও আমার কোনো কষ্ট নাই, কারণ আমি তাকে অনেক বিশ্বাস করছি। একবারে মনে হয় এই যুগের মেয়েরা এভাবে বিশ্বাস করবে কিনা আমি জানি না। তারপর সন্ধান কই পেলেন? সন্ধানটা পেলাম কোথায়, কতদিন পরে? আমি হচ্ছে 18 তারিখে আপনার বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাবলাম গ্রামের বাড়িতে। সে আবার কি হয়েছে, চোর হলেও হচ্ছে কথা আছে নাকি বলে জানে, চোর হলেও ইমানদার আছে। মানে সে কিন্তু অ্যাড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আমাকে দিছে, গুগল থেকে শুরু করে যেখান থেকে হোক দিছে। তো এখন আমি সেই উদ্দেশ্যে যখন আমি বলতেছি ভাইয়াদেরকে, যারা কাউন্টারে থাকে তাদেরকে বলছি ভাইয়া আমি তো বিয়ানীবাজার চিনি না, যখন এখানে আসবে আমাকে একটু ডাক দিয়ে দিবেন, ভালোভাবে বুঝাই দিবেন, ভাইয়া আমি চিনি না। তখন বলতেছে আপনার নাম্বার দেন, আপনার নাম্বার এটা তো অনলাইন করে, যেটা আপনার এসি বাসগুলো থাকে অনলাইন করে।
তো এখন অনলাইন করতে গেছে, আর তখন বলে কি এই আপনি না বললেন যে আপনি আসেন না, আপনি তো আসছেন, আপনি আসছেন। আমি কিভাবে আসছি? বলে কি এটা যদি আপনি 5 বছর আগেও যদি আসেন তাহলে আপনার এটাতে তা আমি বলতেছি আমি তো 5 বছর আগে এই সিম কিনি নাই, 1-1.5 বছর ধরে এই সিমটা আমার আছে। আর 14 তারিখে আমার হাজবেন্ড আসার কথা, দেখি তো আপনার এখানে অনলাইনে কি শো করতেছে, তখন ওখানে আমার কাছে স্ক্রিনশট আছে। তাহলে এটা তো 100% শিওর সে বিয়ানীবাজার গেছে। তো আমি তো শিওর হয়ে তাদের বাসায় গেছি। এখন ভাইয়া ওখানে যাওয়ার পরে ওনারা প্রথমে আমাকে উঠাইতে দেয়নি, তারপরে তারা উঠাইতে দিছে, দেওয়ার পরে ওনারা বলতেছে আসো আমাদের বাড়িঘর দেখো যে ও আছে কিনা। তুমি তো কালকে আমি 2 ঘন্টা কথা বললাম, তখন তুমি বললা যে তখনও তো বললা না যে তুমি আসবা, ঠিক আছে মানে আপনি না জানেন আপনার শ্বশুরবাড়িতে গেছেন? ওখানে গেছি। তো এখন তুমি আসছো দেখো যে আমার ভাই আছে কিনা। তা আমি বলতেছি ভাই আপু আচ্ছা ঠিক আছে, সব কথা আমি ধরলাম যে সেইখানে আসে না, তাহলে এই টিকিটটা কাটা হইলো কার? এখন বলতেছে আমরা কি সেটা জানি? এখন যদি এই জায়গার টিকিট কেটে যদি ও সিলেটে ওঠে তাহলে তার ভাইয়ের সমস্যা, এটা তো আমার সমস্যা না। আমি তো তাকে খোঁজ করতেছি ওয়াইফ হিসেবে। তো যাই হোক, যাওয়ার পরে তারা একটা নাস্তা দিল। আমার ভাই ছিলেন এক রাত? হ্যাঁ, এক রাতও ছিলাম না, কিন্তু 4 ঘন্টা ছিলাম তাদের এখানে। আপনি রাত্রে কেন থাকলেন না? আমি থাকতে চাইছি, আমাকে যে ভয় দেখাইছে, তখন আমি কি করব বলেন? ভয় দেখাইছে ওখানে হচ্ছে তার যে ওয়াইফকে সে ছেড়ে দিছে তারও আপনার গালাগালি আছে, আমি আপনাকে দেখাইতে পারবো। সে আমাকে থ্রেট দিছে, তার কাছে সে আছে। হ্যাঁ, তার কাছে সে আছে, ডিভোর্স হয়েছে, টাকা পয়সা লেনদেন দেওয়া হয়েছে, তার কাছে আছে। এটাই আপনি গিয়ে জানলেন যে আপনার হাজবেন্ড তার এক্স ওয়াইফের কাছে? হ্যাঁ ভাইয়া, আমার তো টাকা নাই, আমি গরিব মানুষ। সে ডিভোর্স দিছে বউরে? হ্যাঁ, 3 বাচ্চা, ওর কাছে টাকা পয়সাও তার লেনদেন শেষ। এবং জামাই ওই বাসায় গেছে? হ্যাঁ। আরো ভাইয়া আরো চাঞ্চল্যকর একটা খবর, যে তার বাসায় আমি যে শুনতে পেলাম, মানে তার যে 3টা ছেলে মেয়ে, এর ভিতরে হচ্ছে বড় বউ, তারপরে আরেকটা বিয়ে করছে একটা মেয়েকে। মানে আপনি 3 নাম্বার? শুনেন না আমার কথাগুলো তার হচ্ছে এটা, তার একটা বাচ্চা আছে, 1 মাস 7 দিনের ফেলে রেখে গেছে তাদের বাড়িতে। তাদের ফ্যামিলিটা কত ভালো তাইলে বুঝেন। তারপরে একটা বিয়ে করছে, আবার 3 নাম্বারটা করছে। হ্যাঁ, তারপরে লাইকি থেকে একটা বিয়ে করছে, 4, তারপরে আমি 5। মানে তারপরে জানতে পারলাম যে সে আরো বিলে অগণিত বিয়ে সে করছে, এটা আমি তখন জানতে পাই। কিন্তু তার ফ্যামিলিতে আমি একটা কথাই বলছি যে দেখেন আমি তো আপনার সাথে সবসময় কথা বলছি। আপনি জানতেন সেকেন্ড বিয়ে 3 বাচ্চা, পরে দেখলেন বাচ্চা 3টা কিন্তু বিয়ে 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। এবং সে তার প্রথম স্ত্রীর কাছে গিয়ে রয়েছে। হ্যাঁ, তার মামা তার মা তার বোন বলল তার বিয়ের কোনো বিলে ঠিক ঠিকানা নাই, কিন্তু এই 5টার খবর তারা বলতে পারে। তারা 5টা জানে, কিন্তু কয়টা টোটাল কেউ জানে না। আল্লাহ, কোন দেশে বাস করি। তারপর জামাইয়ের সাথে কথা কখন হইলো? জামাইয়ের সাথে তো কথাই হয় না আজও পর্যন্ত। আপনি শুনলেন যে ওর বাসায়? হ্যাঁ। আপনি যান নাই তার বাসায়? না, তার বাসায় যাই না। এখন আমি আপনাকে বলি, ওনার ওয়াইফ আমাকে হুট করে কল দিল, ওনার এক্স ওয়াইফ। আমি যদি ওয়াইফ বলি তাহলে তো এটা আমার হবে। কোথায় তখন? আমি তাদের বাসায়, এটা হচ্ছে শ্বশুর বাড়িতে। আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম, উনি আমাকে কল দিছে, দিয়ে বলতেছে তার মানে তো আপনি যে এই বাসায় কেউ না কেউ বাসায় সংবাদ পাঠাইছে? হ্যাঁ, আমার নাম্বার দিছে অবশ্যই। নাম্বার দেওয়ার সাথে মেয়েটা আমাকে সেই লেভেলের গালি দিতেছে যে, আমি বলতেছি দেখেন আপনি কে, আমি ভদ্র ভাষায় বলছি, আমার সেগুলো ভয়েস আছে। আমি বলছি ভাই আপু আপনি কে? পরে বলতেছে আমি কে, মানে এত মানে ভাষা যে খারাপ আল্লাহ পাক জানে। তা আমি বলছি আর দেখেন আপনার যদি সে হাজব্যান্ড হয়ে থাকে, তার সাথে যদি আপনার তালাক না হয়ে থাকে, আপনি আসেন আপনার শ্বশুর বাড়িতে, আমি আমার শ্বশুর বাড়ি, তুই আয় সিলেটে, আমি আমার ছেলের দ্বারা দর্শন করাবো। আমি কিন্তু তার এক্স হাজবেন্ডের ওয়াইফ আসি, কাগজ কলমে সে আমাকে দিয়ে তার সন্তানকে দর্শন করাবে এবং এলাকার ছেলেদের দিয়ে। সে কি সেটা বিলে মানে আমি বিলে এখনো পর্যন্ত টের পাইনি। ওনার গল্প বাদ দিই, তারপরে কি আপনার জামাই আর কোনোদিন যোগাযোগ করে নাই? না,
তারপরে তার ফ্যামিলিতে একটা লোক এন্ট্রি নিল, তো উনি আসার পরে উনি আমার কথাগুলো এইভাবে সুন্দরভাবে শুনছে, শোনার পরে বলতেছে দেখেন আমার খালা অনেক অসুস্থ, আমরা চাই যে আপনি এখান থেকে চলে যান, আর আপনার কোনো কথা শুনতে চাই না। যেহেতু জামাই নাই সো ওনারা কথা শোনেন, শুনবে কি করে? আপনার কোনো কথা আমরা শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান সসম্মানে, যদি এখান থেকে না যান তাহলে এখানে কিন্তু আপনার যে কোনো একটা খারাপ কাজ হয়ে যাবে। যেহেতু আপনার হাজবেন্ড নাই সো তারা আপনাকে দায়িত্ব নেবেন, এটা খুব রিয়ালিটি, এটা কিন্তু বাস্তব। ভাইয়া আমার তো কাগজপত্র আছে। থানায় যান, আপনি ওর বাসায় যেতে পারেন না, ওর না। বাসায় যাইতে পারবেন আপনার জামাই যখন আপনাকে জামাই সামনে আছে তখন কি আপনি শ্বশুর শাশুড়ি ধরতে পারবেন যে আপনি এটা বিচার করে দেন? তাও তারা বাধ্য না, কারণ বিয়ের আগে আপনি জান নাই তার বাপ মার কাছে অনুমতি দিতে, কিন্তু যে আমি ভাইয়া আমার আপনার ছেলেরে বিয়ে করব, আপনি অনুমতি আছে কিনা? আমি যখন বিয়ে হওয়ার পরে তাকে বিয়ে হওয়ার পরে বাদ দে দিলাম ভাই, ভাইয়া। তুমি তো বিসমিল্লাহিতে নষ্ট করে ফেললা। বিয়ের আগে তুমি বাপ মার কাছে জিজ্ঞেস করবে না, এটা কেমন কথা বোন? আমি একটা ছেলেরে বিয়ে করতেছি, আমি জানি না শুনে যে 5টা বিয়ে বাড়াইলো। হ্যাঁ, আমি যদি আসতাম, আমি যদি জিজ্ঞেস করতাম এই ছেলে কেমন, যে কেউ বলে দিত। গ্রামের মানুষ কোনদিন বিয়ে নিয়ে মিথ্যা বলে না, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। না ভাইয়া, প্রথমে তো তারা মিথ্যা ঠিকই বলছিল ফোনে, তারা তো ঠিকই বলছিল। যখন আমি ওই ছেলের শুভা বিপক্ষে তো নামের- যাবে না। You শুভা go নামের there. মেয়েটাকে যাইতাম আগে আমি তো যাই নাই। সে আমার মা বাপ মিথ্যা করবে, পাড়া প্রতিবেশী তো আর মিথ্যা বলবে না, দোকানদার তো আর মিথ্যা বলবে না। 10টা মানুষ জিজ্ঞেস করলে সত্য বাড়াই তুই যে ছেলে কেমন, সবাই যায় খোঁজ নিতে। না ভাইয়া, যখন সে আমার বোন আমার জাস্ট লাস্ট জিজ্ঞাসা যে আপনার জীবন নিয়ে আমার যদি শেখে কি শিখতে পারে? আমার জীবন নিয়ে শিখতে পারবে হচ্ছে এই যে আমার মতন যেন মানে অবুঝের মতন যেন কাজ না করে, না দেখে যেন বিয়ে না হ্যাঁ, না দেখে যেন বিয়ে না করে, না বুঝে। অবশ্যই তার সম্পূর্ণ জিনিস তার ফ্যামিলি এবং নিজের ফ্যামিলির সাথে এটা যোগাযোগ করে। রাখতে হবে। সঠিক, একদম সঠিক। এখন ভাইয়া আমি 2টা ক্লু পাইছি, সেটা কি আমি আপনার সাথে শেয়ার করব? বললেন। আমি ঠিক কালকে রাতে যে কোনো একটা মাধ্যমে জানতে পেলাম, সে আমাকে বলছে যে আমি বিলে তার সাথে বিলে শারীরিকভাবে বিলে তাকে হ্যাপি করতে বিলে পারি নাই, এটা আমার। আর তার উপরে যে আমার যে 2টা সন্তান ছিল সে বিলে জানে না। ভাইয়া আমার 2টা বাচ্চা হয়েছে, আমার মাতৃ দাগ আছে, তার সাথে আমি থাকছি, উনি নাকি বিলে সেটা বিলে সে জানে না যে আমার বিলে 2টা বাচ্চা আছে। কিছু একটা দুনিয়া- বলা দরকার বলছে। না তারপরও ভাইয়া এটা তো কোনো কথা হইতে পারে না। একটা অভিযোগ দিয়ে সরা দরকার দিছে। উনি হয়তো তার আগের বউকে নিয়ে আসবে, না তো নতুন করে বিয়ে করবে। সে তো এইভাবে করে প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করবে, সঠিক। সে কোথাও তো থাকবে না। সঠিক। এবং আপনার মতো মানুষদের জন্য এই ঘটনা বারে বারে ঘটে। সত্যি কথা। আমি যাব না, আমি ছেলের বাসায় খোঁজ নিব না, তুই তো হ্যাঁ, ধরা খাবি। এত ট্রাস্ট করা যাবে না কাউকে চোখ বন্ধ করে। Trust, ভাই আপনি একটা জামা কিনতে গেলে টাইনা দেখেন, শাড়ি কিনতে গেলে টাইনা দেখেন রং ওঠে কিনা। হ্যাঁ। আর একটা জামাই বিয়ে করবেন জীবনের তরে, তার বাসায় আপনি যাবেন না, তার অতীত আপনি টানবেন না? বাহ, তাহলে আপনি তো ধরা খাবেনি। সেটাই। এ নিব না, আপনার জামাইয়ের জন্য যদি কিছু বলার থাকে এই ক্যামেরা বলেন, আমরা শেষ করছি। আমার হচ্ছে লাস্ট মানে শেষ কথা, আমি এটার পরে তার সাথে আমার সংসার হবে কি হবে না তা আমি জানি না। তারপরও আমি তাকে কিন্তু সব সময় বলছি যে দেখো, আমি আল্লাহ তাআলার পরে যদি কাউকে বিশ্বাস করার থাকে, আমি তোমারে সবচাইতে বেশি বিশ্বাস করছি। সত্যি কথা, আমি আমার বাবা মা ভাই বোন কাউকে আমি প্রাধান্য দিই নেই, একমাত্র তাকে মানে তোমারে আমি বিশ্বাস করছি। অর্থাৎ তোমারে বিশ্বাস করে এমন যে আমি ঠকছি, আমি এখনো মনে হয় যে মানে মানসিকভাবে ঠিক না, যে আমি কি বলবো। সে আমাকে ছেড়ে দেখ, এই ধরনের লোকের সাথে আমি থাকতে চাই না। সে যে আমার জীবনটা নষ্ট করছে, সেই জিনিসটা সে কি করবে, আমি তার কাছে প্রশ্ন রাখলাম। আর আমি আপনাদেরকে বলতে চাই ভাই, বিয়ের আগে, ব্যবসার আগে, যে কোনো কিছুর আগে যেখানে আদি ভিটা সেখানটায় যাবেন, যে কারো সম্পর্ক হইতে পারে অন্তত 5 জন মানুষের জিজ্ঞেস করবেন, প্রতিবেশী, দোকানদার, এটা ওইটা আশেপাশের মানুষ, 5 জন মানুষের কাছ থেকে জেনে তারপরে বিয়ের জন্য আগাবেন। ঠিক। নাইলে যে কোনো সময় যে কোনো বাজে কিছু করবে এবং দায়ী থাকবেন আপনি।